আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি ৪৯তম স্পেশাল বিসিএস শিক্ষার পূর্ণাঙ্গ প্রস্তুতির আজকের বিষয়ভিত্তিক ক্লাসে। আমাদের আজকের বিষয় শিক্ষা, এডুকেশন। মেন্টর হিসেবে আমি আছি তানজিয়া রাতুল রনি, প্রভাষক শিক্ষা, সরকারি টিচার্স ট্রেনিং কলেজ, ফরিদপুর। আমি ৩৮তম বিসিএস সাধারণ শিক্ষা পরিবারের একজন সদস্য। শুরুতেই আজকের ক্লাসের টপিকগুলো জেনে নেওয়া যাক। আজকের ক্লাসের টপিকগুলো ৩ ভাগে বিভক্ত। প্রথম ভাগে রয়েছে সেকেন্ডারি অ্যান্ড হায়ার এডুকেশন ইন বাংলাদেশ। এ সম্পর্কে আমরা স্ট্রাকচার, স্ট্যাটিস্টিক্স, কারিকুলাম ডেভেলপমেন্ট প্রোগ্রাম, মেজর ইস্যুজ অ্যান্ড রেকমেন্ডেড সলিউশনস জানব। দ্বিতীয় ভাগে রয়েছে ল্যাঙ্গুয়েজ এডুকেশন, সোশ্যাল সায়েন্স এডুকেশন, সায়েন্স, ম্যাথমেটিক্স অ্যান্ড টেকনোলজি এডুকেশন বা SMTE। এগুলো সম্পর্কে আমরা নেচার, স্কোপ, শর্টকামিংস, পসিবল সলিউশন জানব। তৃতীয় ভাগে রয়েছে টেকনিক্যাল, প্রফেশনাল অ্যান্ড ভোকেশনাল এডুকেশন ইন বাংলাদেশ। এদের প্রোগ্রামস, স্ট্যাটিস্টিক্স, মেজর ইস্যুস অ্যান্ড রেকমেন্ডেড সলিউশন সম্পর্কে আমরা জানব। প্রথমেই এক নজরে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা সম্পর্কে জেনে নেওয়া যাক। আমাদের দেশের শিক্ষা ব্যবস্থায় ৩টি স্তর দেখা যায়। এগুলো হচ্ছে প্রাথমিক, মাধ্যমিক এবং উচ্চশিক্ষা। আমরা মাধ্যমিক এবং উচ্চশিক্ষা স্তর নিয়ে আজকে জানব। আমরা জানি মাধ্যমিক স্তরে সাধারণত ৩টি ধারা রয়েছে: সাধারণ শিক্ষা, মাদ্রাসা শিক্ষা এবং কারিগরি শিক্ষা। উচ্চশিক্ষায়ও পরিচালিত হয় বিশ্ববিদ্যালয় কর্তৃক। আমরা আজকে মাধ্যমিক এবং উচ্চশিক্ষা সম্পর্কে বিস্তারিত জানব। বাংলাদেশের মাধ্যমিক শিক্ষা শিক্ষা কাঠামোর দ্বিতীয় স্তর। বয়সসীমা অনুযায়ী মাধ্যমিক শিক্ষা কৈশোর এবং কৈশোরোত্তর কালের শিক্ষা। মাধ্যমিক শিক্ষা সাধারণ, কারিগরি, মাদ্রাসা এই ৩টি ধারায় পরিচালিত হয়। আমাদের দেশে উচ্চশিক্ষাও এই ৩টি ধারায় পরিচালিত হয়: সাধারণ, মাদ্রাসা ও টেকনোলজি শিক্ষা। টেকনোলজি শিক্ষার মধ্যে কৃষি, ইঞ্জিনিয়ারিং, মেডিকেল, টেক্সটাইল, লেদার, ICT ইত্যাদি অন্তর্ভুক্ত। মাধ্যমিক শিক্ষায় ব্যবস্থাপনাটা কিরকম? আমাদের শিক্ষা মন্ত্রণালয় হচ্ছে মাধ্যমিক শিক্ষা সংক্রান্ত সার্বিক ব্যবস্থাপনা এবং পরিচালনার দায়িত্বে রয়েছে। শিক্ষা মন্ত্রণালয়ের আওতায় 2টি বিভাগ রয়েছে: মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ, যা মাধ্যমিক এবং উচ্চশিক্ষা সংক্রান্ত নীতি, কর্মসূচি, কর্মপরিকল্পনা প্রণয়ন, পরিকল্পনা বাস্তবায়ন, পরিবীক্ষণ ও মূল্যায়ন করে থাকে। মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ মাধ্যমিক স্তর থেকে উচ্চশিক্ষা পর্যন্ত এই সকল নীতি নির্ধারণী কার্যক্রম গ্রহণ করে থাকে। এছাড়া শিক্ষা বিষয়ক সকল আইন, বিধিবিধান প্রণয়ন করে থাকে। এই বিভাগের মূল দায়িত্ব হচ্ছে আওতাধীন 23টি দপ্তর, সংস্থা এবং মাধ্যমিক পর্যায়ের সকল বিদ্যালয়, মহাবিদ্যালয় এবং বিশ্ববিদ্যালয় সমূহের ব্যবস্থাপনা কার্যক্রম তদারকি করে শিক্ষাকে মানসম্মত এবং সবার জন্য সহজলভ্য করা। শিক্ষা মন্ত্রণালয়ের অধীনে দ্বিতীয় বিভাগটি হচ্ছে কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ। প্রাথমিক শিক্ষা স্তর পরবর্তী মাধ্যমিক ও উচ্চশিক্ষা ব্যতীত কারিগরি ও মাদ্রাসা শিক্ষার সকল কার্যক্রম এই বিভাগের মাধ্যমে পরিচালিত হয়। এছাড়া কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিষয়ক প্রশাসন ও ব্যবস্থাপনার ক্ষেত্রে যাবতীয় আইন, বিধিবিধান, নীতিমালা ও প্রবিধানমালা প্রণয়নের দায়িত্বে রয়েছে কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ। এই বিভাগের অধীনে সংস্থাসমূহ প্রাথমিক স্তর পরবর্তী স্বীকৃত সকল কারিগরি ও মাদ্রাসা সমূহের ব্যবস্থাপনা কার্যক্রম তদারকি করে থাকে। বর্তমানে 190টি সরকারি, প্রায় 5000টি বেসরকারি কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে, 3টি সরকারি মাদ্রাসা এবং 7620টি বেসরকারি মাদ্রাসা চালু রয়েছে। শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর মাধ্যমিক ও উচ্চশিক্ষার আওতাধীন শিক্ষা প্রতিষ্ঠান সমূহের পরিচালনা এবং পরিদর্শন কার্যাদি সম্পন্ন করে থাকে। বাংলাদেশের সব জেলায়
শিক্ষা অফিসে এবং উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসে এর কর্মকর্তা কর্মচারী রয়েছে। কারিগরি শিক্ষা অধিদপ্তর গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিক্ষা মন্ত্রণালয়ের অধীনে আরেকটি অধিদপ্তর যা কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের আওতায় রয়েছে। কারিগরি মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর একটি নবসৃষ্ট সরকারি প্রতিষ্ঠান যা কারিগরি এবং মাদ্রাসা শিক্ষা বিভাগের আওতায় রয়েছে। শিক্ষক এমপিওভুক্তকরণ মাদ্রাসার শিক্ষার একাডেমিক এবং কাঠামোগত উন্নয়নের ব্যাপারে মন্ত্রণালয়কে পরামর্শ দেয়া এবং প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করাই এই অধিদপ্তরের কাজ। আমাদের দেশের মাধ্যমিক শিক্ষা 9টি শিক্ষা বোর্ড দ্বারা পরিচালিত হয়। এছাড়াও স্পেশালাইজড বোর্ড রয়েছে। এই শিক্ষা বোর্ডগুলোর কাজ হচ্ছে সেকেন্ডারি স্কুল সার্টিফিকেট বা এসএসসি এবং হায়ার সেকেন্ডারি স্কুল সার্টিফিকেট বা এইচএসসি পরীক্ষার ব্যবস্থাপনা। এখানে এক নজরে শিক্ষা মন্ত্রণালয়ের আওতাধীন মাধ্যমিক এবং উচ্চশিক্ষা, কারিগরি শিক্ষা এবং মাদ্রাসা শিক্ষার যে ব্যবস্থাপনা সেটি দেখে নেওয়া যাক। মাধ্যমিক উচ্চশিক্ষা অধিদপ্তরের অধীনে রয়েছে আঞ্চলিক শিক্ষা দপ্তর, যার অধীনে জেলা শিক্ষা অফিস, প্রতিষ্ঠান পরিচালনা কমিটি এবং উপজেলার দপ্তর। সবশেষে রয়েছে মাধ্যমিক বিদ্যালয় এবং মাদ্রাসা সমূহ। কারিগরি শিক্ষা অধিদপ্তর শিক্ষা মন্ত্রণালয়ের অধীনে রয়েছে। মাদ্রাসা শিক্ষা বোর্ড রয়েছে একটি, মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড 8টি, অ্যাকচুয়ালি এটি 9টি। ব্যান্ড বেজ রয়েছে নায়েম, বিএনসিইউ, পরিদর্শন ও হিসাব নিরীক্ষণ পরিদপ্তর এবং জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড। এই সকল কিছু মিলেই শিক্ষা মন্ত্রণালয়ের সাংগঠনিক কার্যাবলী পরিচালিত হয়, যা মাধ্যমিক এবং উচ্চ শিক্ষাকে নিয়ন্ত্রণ করে। আমাদের দেশে বর্তমানে কিছু পরিবর্তনের মধ্য দিয়ে আমাদের দেশের কারিকুলাম যা মাধ্যমিক শিক্ষায় রয়েছে সেটি যাচ্ছে। সেই পরিবর্তনটি আমাদের দেশের 2024-25 সালের সরকার পরিবর্তনের সাথে জড়িত। যে মেজর পরিবর্তনটা দেখতে পাই আমরা সেটি হচ্ছে আমাদের দেশে 2012 সালের যে শিক্ষাক্রম কাঠামোটি ছিল সেটি এখন বহাল রয়েছে 2024-এর পর থেকে। এবং 10ম শ্রেণীতে সায়েন্স, আর্টস এবং বিজনেস স্টাডি যে স্ট্রিমগুলো ছিল সেগুলোও বহাল রয়েছে। অ্যাসেসমেন্ট মেথড, শিখন যাচাইয়ের যে সিস্টেম সেটিও 2012 সালের শিক্ষাক্রম অনুযায়ী রয়েছে। টাইম লাইনের দিকে তাকালে আমরা দেখতে পাই 2025 সালের 10ম শ্রেণীর স্টুডেন্ট 2026 সালে এসএসসি এক্সামে বসবেন এবং 2025 সালে যারা 9ম শ্রেণীর তারা 2027 সালে এসএসসি এক্সামে বসবে। বর্তমানে যে ট্রানজিশনের মধ্যে দিয়ে আমাদের মাধ্যমিক শিক্ষা যাচ্ছে সেগুলোর মধ্যে অন্যতম হচ্ছে 2012 সালের কারিকুলামের বদলে 2022 সালের কারিকুলাম থেকে 2012 সালের কারিকুলামে ফিরে আসা। এবং বর্তমান সরকার 2027 সালে নতুন একটি শিক্ষাক্রম প্রণয়নের ঘোষণা দিয়েছেন, যা ন্যাশনাল কারিকুলাম এবং টেক্সট বুক বোর্ড দ্বারা সংগঠিত হবে। আসছে যে কারিকুলাম সেখানে এই পরিবর্তনগুলো সংঘটিত হবে। মুখস্থ বিদ্যা থেকে অভিজ্ঞতা ভিত্তিক শিখন, আন্তর্জাতিক মান অনুযায়ী আমাদের দেশের শিক্ষা ব্যবস্থাকে আনয়ন, আমাদের যে জাতীয় মূল্যবোধ সেগুলোকে ফিরিয়ে আনা, 2024 সালের
আন্দোলনকে ফোকাস করা। এবার মাধ্যমিক শিক্ষা সংক্রান্ত কিছু পরিসংখ্যান দেখে নেওয়া যাক। সর্বশেষ আন্তর্জাতিক মানদণ্ডের বিপরীতে বাংলাদেশের মাধ্যমিক স্তর পর্যন্ত শিক্ষার মানের একটি চিত্র উঠে এসেছিল বিশ্বব্যাংকের হিউম্যান ক্যাপিটাল ইন্ডেক্সের প্রতিবেদনে। এই প্রতিবেদন অনুযায়ী বাংলাদেশের একজন শিক্ষার্থী 10 বছর 2 মাস শিক্ষা জীবন শেষে অর্থাৎ একাদশ শ্রেণীতে যা শিখছে তা আন্তর্জাতিক মান অনুযায়ী 6 বছরের অর্থাৎ ষষ্ঠ শ্রেণীর দক্ষতার সমান। এই ইন্ডেক্স বাংলাদেশের সর্বশেষ 2020 সালের তথ্য দিয়েছে। এর আগে ন্যাশনাল স্টুডেন্টস অ্যাসেসমেন্ট রিপোর্ট অফ সেকেন্ডারি স্টুডেন্টস প্রকাশ করা হয়েছিল 2019 সালে। এই প্রতিবেদনে শিক্ষার্থীদের পারফরমেন্সকে 5টি স্তরে ভাগ করা হয়। এর মধ্যে সর্বনিম্ন স্তর ব্যান্ড 2 এবং সর্বোচ্চ স্তর ব্যান্ড 6। প্রতিবেদনে দেখা গেছে ষষ্ঠ শ্রেণীর মাত্র 9.3% শিক্ষার্থী, অষ্টম শ্রেণীর 26.4%, দশম শ্রেণীর 40.4% শিক্ষার্থী ইংরেজিতে ব্যান্ড 6 পর্যায়ের দক্ষতা অর্জন করেছে। গণিতের ক্ষেত্রে তা আরো কম। তবে এই প্রতিবেদনে শিক্ষার্থীরা বাংলায় তুলনামূলক ভালো ফল করে। এই সবকিছু আলোচনা এবং ইতিমধ্যে আমরা যা জানি সে থেকে আমরা মাধ্যমিক শিক্ষার মানোন্নয়নের প্রধান ইস্যু এবং চ্যালেঞ্জ সমূহকে নিচের এই ভাগগুলোর মাধ্যমে দেখতে পারি। একটি ইস্যু হচ্ছে মাধ্যমিক শিক্ষার আমূল সংস্কার সাধন। পরেরটি কারিকুলাম আধুনিকীকরণ। এরপরে রয়েছে মাধ্যমিক স্তরের পাঠ্য বই আরো উন্নত, নির্ভুল, আকর্ষণীয় এবং সহজলভ্য করা, পাঠ্য বইয়ের উপর নির্ভরশীলতা কমানো এবং গাইড বই বা কোচিং বন্ধ করা, পরীক্ষা পদ্ধতি এবং প্রশ্ন প্রণয়ন পদ্ধতি পুনরায় পর্যালোচনা এবং মূল্যায়ন প্রক্রিয়ার আধুনিকায়ন, শিক্ষকদের দক্ষতা উন্নয়নে যথাযথ ও পর্যাপ্ত প্রশিক্ষণ, শিক্ষকদের বেতন ভাতা অন্যান্য সুবিধাদি বৃদ্ধিকরণ, মাধ্যমিক শিক্ষার জন্য বাজেটে বরাদ্দ বৃদ্ধি করা। মাধ্যমিক শিক্ষা থেকে যে প্রশ্নগুলো আমাদের প্রতিযোগিতামূলক পরীক্ষায় আসে সেগুলো এরকম: মাধ্যমিক শিক্ষার স্তর কয়টি? উত্তর 3টি। বাংলাদেশে কয়টি ধারায় মাধ্যমিক শিক্ষা পরিচালিত হয়? উত্তর 3টি। মাধ্যমিক ও উচ্চশিক্ষার জন্য শিক্ষা মন্ত্রণালয়ের অধীন বিভাগ কোনটি? উত্তর মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ। শিক্ষা মন্ত্রণালয়ের অধীন বিভাগ কয়টি ও কি কি? উত্তর 2টি, মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ, কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ। মাধ্যমিক শিক্ষার ব্যবস্থাপনার জন্য প্রতিষ্ঠান মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর। মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের কাজ কোনটি? মাধ্যমিক প্রতিষ্ঠানসমূহের পরিচালনা ও পরিদর্শন। এবারে আমরা উচ্চশিক্ষা সম্পর্কে জানব। উচ্চশিক্ষা বলতে কি বোঝায় তা যদি এক কথায় বলতে হয় তাহলে এটি বলা যায় যে ছাত্রছাত্রীদের বর্ধিত জ্ঞান লাভের জন্য উদ্দেশ্য সম্বলিত যে ধরনের শিক্ষা ব্যবস্থার প্রবর্তন করা হয় তাই উচ্চশিক্ষা। আমাদের দেশে মাধ্যমিক শিক্ষা শেষ করে একজন শিক্ষার্থী উচ্চশিক্ষায় প্রবেশের সুযোগ লাভ করে। উচ্চশিক্ষায় জ্ঞানের বিভিন্ন শাখার পারস্পরিক নির্ভরতা বৃদ্ধি পাচ্ছে, ফলে বিজ্ঞান, প্রযুক্তি, সমাজবিজ্ঞান, সাহিত্য, শিল্প, অর্থনীতি ও অন্যান্য বিষয় পরস্পর নির্ভরশীল হয়ে উঠছে। উচ্চশিক্ষা জাতীয় উন্নয়নের একটি অন্যতম ভিত্তিপ্রস্তর। দক্ষ কর্মী বাহিনী গড়ে তোলা, নতুন নতুন জ্ঞানের উৎপাদন, বিশ্ববিদ্যালয় এবং কলেজগুলি ব্যক্তিদের ক্ষমতায়ন করে এবং সামগ্রিকভাবে সমাজের কল্যাণ সাধন করে। তাই উচ্চশিক্ষা একটি দেশের আর্থসামাজিক উন্নয়নের একটি অন্যতম সূচক। আমাদের দেশের উচ্চশিক্ষার কাঠামো কেমন? বাংলাদেশে উচ্চশিক্ষার কতগুলো ধারা রয়েছে। এগুলোর মধ্যে সাধারণ শিক্ষা, প্রকৌশলী ও প্রযুক্তি শিক্ষা, চিকিৎসা বিজ্ঞান, কৃষি শিক্ষা বিশেষভাবে উল্লেখযোগ্য। সাধারণ শিক্ষা স্তরে কাঠামো নিম্নরূপ: 3 বছর মেয়াদী স্নাতক, 4 বছর মেয়াদী সম্মান ডিগ্রি, 3 বছর মেয়াদী
স্নাতক পাস ডিগ্রি, 4 বছর মেয়াদী স্নাতক সম্মান ডিগ্রি, 3 বছর মেয়াদী স্নাতক পাস ডিগ্রিধারীদের জন্য 2 বছর মেয়াদী মাস্টার্স প্রোগ্রাম রয়েছে। অপরদিকে 4 বছর মেয়াদী স্নাতক সম্মান ডিগ্রিধারীদের জন্য রয়েছে 1 বছর মেয়াদী মাস্টার্স প্রোগ্রাম। এরপরে রয়েছে 2 বছর মেয়াদী এমফিল এবং এরপরে পিএইচডি সহ বিভিন্ন শিক্ষা কার্যক্রম। এটি গেল সাধারণ শিক্ষা স্তরের কাঠামো। অনুরূপভাবে প্রকৌশল ও প্রযুক্তি শিক্ষা, চিকিৎসা বিজ্ঞান এবং কৃষি বিজ্ঞানেও 4-5 বছর মেয়াদী সম্মান স্নাতকোত্তর এবং এমফিল ডিগ্রি অর্জনের জন্য উচ্চশিক্ষায় কার্যক্রম চালু রয়েছে। আমাদের দেশে মূলত 2 ধরনের শিক্ষা প্রতিষ্ঠানে এইসব কার্যক্রম ভিত্তিক উচ্চশিক্ষা দেয়া হয়। এগুলো হচ্ছে বিশ্ববিদ্যালয় এবং কলেজ। সরকারি বিশ্ববিদ্যালয়গুলো এক্ষেত্রে মুখ্য ভূমিকা পালন করে। একাডেমিক কার্যক্রম বিভিন্ন বিভাগ, ইনস্টিটিউট এবং কলেজে বিভক্ত এইসব সরকারি বিশ্ববিদ্যালয়। বাংলাদেশে কলেজ 2 ভাগে বিভক্ত: সরকারি ভাবে প্রতিষ্ঠিত ডিগ্রি পর্যায়ের কলেজ, বেসরকারি ভাবে প্রতিষ্ঠিত ডিগ্রি পর্যায়ের কলেজ এবং মাদ্রাসা। উভয় প্রকার কলেজ এবং মাদ্রাসা জাতীয় বিশ্ববিদ্যালয়ে অধিভুক্ত হিসেবে উচ্চশিক্ষা গ্রহণের সুযোগ রয়েছে। অ্যাফিলিয়েটিং বিশ্ববিদ্যালয় হিসেবে জাতীয় বিশ্ববিদ্যালয় বাংলাদেশের উচ্চশিক্ষায় সিংহভাগ ভূমিকা পালন করে। বাংলাদেশের বিশ্ববিদ্যালয় 3 ভাগে বিভক্ত: সরকারি, বেসরকারি এবং আন্তর্জাতিক। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন বা ইউজিসি এর তথ্য অনুযায়ী, যা জুলাই 2024 পর্যন্ত আপডেটেড, এখানে সেটি বলছে বর্তমানে 57টি পাবলিক, 115টি প্রাইভেট এবং 3টি আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয় সহ সব মিলিয়ে 175টি বিশ্ববিদ্যালয় আমাদের দেশে পরিচালিত হচ্ছে। এবার আমাদের উচ্চশিক্ষা সংক্রান্ত কিছু স্ট্যাটিস্টিক্স। 30 সেপ্টেম্বর 2024 দৈনিক ইত্তেফাকের এক প্রতিবেদনে দেখা যায়, দেশে বর্তমানে শিক্ষা ক্যাডার নিয়ন্ত্রিত সরকারি কলেজগুলোতে উচ্চ মাধ্যমিক ও উচ্চ শিক্ষা স্তরে প্রায় 50 লাখ শিক্ষার্থী রয়েছে। বিপরীতে শিক্ষা ক্যাডার কর্মকর্তার সংখ্যা মাত্র 16,000, যার গড় অনুপাত 1:312। শিক্ষা পরিসংখ্যান 2021 মতে বাংলাদেশে মোট বিশ্ববিদ্যালয় 160টি, যার 50টি সরকারি, 108টি বেসরকারি এবং 2টি আন্তর্জাতিক। এখানেও ছাত্র শিক্ষক অনুপাত প্রায় 1:40, আর শুধু সরকারি বিশ্ববিদ্যালয় এই অনুপাত 1:58। আন্তর্জাতিক মানদণ্ডে যা 1:20 এর বিপরীত, অর্থাৎ আন্তর্জাতিকভাবে প্রতি 20 জন শিক্ষার্থীর জন্য একজন শিক্ষক থাকতে হয়। সেখানে আমাদের দেশে এই অনুপাত কয়েক গুণ বেশি। মেজর যে ইস্যু গুলো আমরা বিশ্ববিদ্যালয় অর্থাৎ উচ্চশিক্ষা ক্ষেত্রে ফেস করি সেগুলো হচ্ছে শিক্ষক শিক্ষার্থী অনুপাতের ভারসাম্যহীনতা, মানসম্মত গবেষণার অভাব, প্রশ্নবিদ্ধ শিক্ষক নিয়োগ, অপর্যাপ্ত অবকাঠামো, মেধা পাচার, মানহীন বিশ্ববিদ্যালয়, শিক্ষা খাতে বাজেটের সীমাবদ্ধতা। আমাদের দেশের এই ইস্যুগুলো সমাধানের জন্য শুধুমাত্র বিশ্ববিদ্যালয়ের সংখ্যা বৃদ্ধি সমাধান নয়, বরং শিক্ষার গুণগত মান, গবেষণার পরিবেশ সৃষ্টি এবং দক্ষ শিক্ষক নিয়োগ নিশ্চিত করাই সত্যিকারের সমাধান। উন্নত বিশ্বের বিশ্ববিদ্যালয়গুলোর জন্য সাফল্যের মূল চাবিকাঠি যেখানে গবেষণা ও উদ্ভাবন, সেখানে আমাদের উচ্চশিক্ষা এক্ষেত্রে বহুলাংশে পিছিয়ে আছে। উচ্চশিক্ষার আরো কিছু সমস্যা রয়েছে যা এখানে বিস্তারিত তুলে ধরা হলো। প্রথমত, বাজেটের একটি বড় রকম ঘাটতি রয়েছে। এরপরে গুণগত মান এবং স্ট্যান্ডার্ডের দিক থেকে যে ধরনের ঘাটতি আমরা উচ্চশিক্ষায় দেখি সেগুলো হচ্ছে লো ইন্টারন্যাশনাল র্যাঙ্কিং, গ্র্যাজুয়েট আনএমপ্লয়মেন্ট, স্কিলস মিসম্যাচ, লিমিটেড রিসার্চ আউটপুট। বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক মানের র্যাঙ্কিং এ পিছিয়ে থাকা, বিশ্ববিদ্যালয়ে পাশ করেও বেকারত্বের হার,
উচ্চ থাকা, দক্ষতার ঘাটতি এবং গবেষণার অত্যন্ত নিম্নমান, এগুলো আমাদের কোয়ালিটির বিষয়ে বিশ্ববিদ্যালয়ের সমস্যা। এবার শিক্ষক সম্পর্কিত যে সমস্যাগুলো আমরা দেখি, ক্রিটিক্যাল শর্টেজ, বিশেষ করে রুরাল এরিয়ায়, রিক্রুটমেন্ট করাপশন, ট্রেনিং গ্যাপস, লো কোয়ালিফিকেশন। অর্থাৎ শিক্ষক সংক্রান্ত যে সমস্যাগুলো আমরা দেখি সেগুলোর মধ্যে প্রথমেই রয়েছে শিক্ষক ঘাটতি, নিয়োগ বাণিজ্য, প্রশিক্ষণের অভাব এবং যথাযথ যোগ্যতার অভাব। প্রযুক্তির সমন্বয়ে আমরা উচ্চশিক্ষা স্তরে যে সমস্যাগুলো দেখি সেগুলো হচ্ছে ডিজিটাল লিটারেসি প্রোগ্রামের অভাব, কোয়ালিটি ডিজিটাল এডুকেশনাল ম্যাটেরিয়ালের অভাব, এডটেক ইনিশিয়েটিভের অভাব। এছাড়াও অবকাঠামোগত এবং রিসোর্সফুল কিছু সমস্যা রয়েছে এবং আমাদের সবচেয়ে বড় সমস্যা রয়েছে রাজনৈতিক কিছু কারণে এবং ফ্র্যাগমেন্টেড সিস্টেম, যা আসলে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে বা উচ্চশিক্ষার বিভিন্ন জায়গায় একাধিক শিক্ষাক্রম এবং শিখন যাচাই পদ্ধতিকে টার্গেট করে বলা হচ্ছে। আরো রয়েছে ক্লাইমেট এডুকেশন গ্যাপ, অর্থাৎ বর্তমান বিশ্বের অন্যতম সমস্যা যেখানে জলবায়ু পরিবর্তন এবং আমরা বাংলাদেশ অত্যন্ত ঝুঁকিপূর্ণ একটি অবস্থানে আছি সেই বিষয়ে সচেতনতা এবং কার্যকরভাবে তার শিক্ষাক্রমে ইনকর্পোরেট করার অভাব। এই সমস্ত সমস্যাকে ফেস করে আসলে যে সমাধানগুলো নেওয়া যায় তা এরকম। প্রথমে মেধা পাচার রোধে ন্যাশনাল অ্যাকশন প্ল্যান করা উচিত, যাতে আমাদের দেশের সর্বোচ্চ মেধাবীরা দেশেই মানসম্মত পিএইচডি, মাস্টার্স এবং আরো বেশি উচ্চশিক্ষার সুযোগ পায়। শিক্ষক এবং উপাচার্য নিয়োগে যথাযথ মানসম্পন্ন গাইডলাইন এবং এটি সম্পূর্ণ রাজনৈতিক হস্তক্ষেপ মুক্ত করতে হবে। স্বতন্ত্র উচ্চশিক্ষা মন্ত্রণালয় গঠন, যা শুধুমাত্র উচ্চশিক্ষার মান উন্নয়নে কাজ করবে। গবেষণায় বাজেট বৃদ্ধি করতে হবে, যা আমাদের শিক্ষা খাতের মোট বাজেটের বৃদ্ধির দিকেও আসলে ইঙ্গিত করে। মানহীন বিশ্ববিদ্যালয় যত্রতত্র ভাবে আমাদের দেশে যে বেড়ে উঠছে তা বন্ধ করতে হবে যথাযথ তদারকি এবং নিয়ম নীতির মাধ্যমে, এবং মানহীন পিএইচডিও বন্ধ করতে হবে। প্রবাসী গবেষকদের ফিরিয়ে আনার জন্য ন্যাশনাল রিকল প্রোগ্রাম চালু করতে হবে। এছাড়াও আরো যেসব খাতে আমাদের সমস্যার সমাধান হতে পারে সেগুলো হচ্ছে শিক্ষক উন্নয়ন, মেরিট বেসড রিক্রুটমেন্ট, কন্টিনিউয়াস প্রফেশনাল ডেভেলপমেন্ট প্রোগ্রামস, ইনসেন্টিভ ফর টিচার্স। শিক্ষাক্রম উন্নয়নে যেগুলো করা যেতে পারে, স্ট্যান্ডার্ডাইজড সেন্ট্রাল কারিকুলাম, integration of climate education and green skills, emphasis on science, technology, engineering and mathematics subject অর্থাৎ STEM। এছাড়াও অবকাঠামোগত উন্নয়নের দিকে আরো বেশি নজর দিতে হবে। স্মার্ট ক্লাসরুম, ইন্টারনেট কানেক্টিভিটি এবং মডার্ন ক্লাসরুমগুলোর প্রয়োজন এখানে বেশি। গভর্নেন্স রিফর্মের ক্ষেত্রে decentralized administration to reduce bureaucratic red tape এবং establishment of strong accreditation standards and internal quality mechanism, যাতে আমাদের দেশে রাজনৈতিক হস্তক্ষেপ এড়ানো যায় বিশ্ববিদ্যালয়ের উচ্চশিক্ষার ক্ষেত্রে। দীর্ঘমেয়াদী যেসব কৌশলগত পরিবর্তন হতে পারে সেগুলো এরকম: কোয়ালিটি অ্যাসুরেন্সে প্র্যাকটিক্যাল নলেজ এবং স্কিল ডেভেলপমেন্টকে ফোকাস করতে হবে, শুধুমাত্র মুখস্থ বিদ্যা ছেড়ে। ক্লাসের পরিমাণ কমাতে হবে এবং শিক্ষক শিক্ষার্থী অনুপাত যথাযথ করতে হবে।
আন্তর্জাতিক সহযোগিতা আমাদের গবেষণার ক্ষেত্রে মান উন্নয়নে সাহায্য করতে পারে, তাই এটি বাড়াতে চেষ্টা করতে হবে। আর্থিক বিনিয়োগে কোনো কম্প্রোমাইজ করা যাবে না। বাজেটের প্রায় 20% আমাদের শিক্ষা খাতে ব্যয় করতে হবে। Private sector partnership for infrastructure and technology development targeted support for disadvantaged and rural students, অর্থাৎ পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জন্য প্রাইভেট ইনিশিয়েটিভ নিতে হবে। উচ্চশিক্ষা থেকে যে প্রশ্নগুলো প্রতিযোগিতামূলক পরীক্ষায় আসে সেগুলো এরকম: বাংলাদেশের বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সংখ্যা কত? উত্তর 115টি। স্যাডলার কমিশন অনুযায়ী কোন বিশ্ববিদ্যালয় স্থাপিত হয়? উত্তর ঢাকা বিশ্ববিদ্যালয়। সরকারি বিশ্ববিদ্যালয় সমূহকে অর্থ প্রদান করে কে? উত্তর মঞ্জুরি কমিশন। সরকারি কলেজের অর্থায়নের প্রধান উৎস কি? সরকারি অনুদান। কত সালে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন প্রতিষ্ঠিত হয়? 1972 সালের 16 ডিসেম্বর। মাধ্যমিক শিক্ষা এবং উচ্চ শিক্ষার পরে আমাদের দ্বিতীয় পর্যায়ের যে টপিক ভাষা শিক্ষা, সামাজিক বিজ্ঞান শিক্ষা, বিজ্ঞান, গণিত, প্রযুক্তি এবং ইঞ্জিনিয়ারিং শিক্ষা অর্থাৎ SMTE এডুকেশন, এই তিনটি সম্পর্কে আমরা এবারে জানব। ভাষা শিক্ষা কি? ভাষা শিক্ষা হলো একটি বা একাধিক নতুন ভাষা শেখা ও অনুশীলন করার প্রক্রিয়া, যা যোগাযোগ, সাংস্কৃতিক বোঝাপড়া ও জ্ঞান অর্জনের জন্য একটি গুরুত্বপূর্ণ মাধ্যম। এটি শেখার জন্য যোগাযোগমূলক দক্ষতা, বিশেষ দক্ষতা, আন্তঃসাংস্কৃতিক অভিজ্ঞতা এবং একাধিক সাক্ষরতার জন্য জরুরি। আধুনিক যুগে বিশ্বব্যাপী কর্মসংস্থান এবং বাণিজ্যের জন্য বিদেশি ভাষা শেখার কোনো বিকল্প নেই, যা আসলে মানুষের মস্তিষ্কের কার্যকারিতাও বৃদ্ধি করে। আমাদের দেশে ভাষা শিক্ষা বা ল্যাঙ্গুয়েজ এডুকেশনের প্রকৃতি এবং পরিসর কেমন? Bangladesh operates as a bilingual education framework with Bengali as the primary medium of instruction and English as mandatory second language. The language education policy encompasses constitutional framework, সাংবিধানিক একটি কাঠামো আমাদের রয়েছে, যেখানে বাংলা ভাষাকে আমাদের রাষ্ট্রীয় ভাষা হিসেবে স্বীকৃতি দেওয়ার পাশাপাশি ইংরেজি ভাষাকে একটি আন্তর্জাতিক ভাষার স্বীকৃতি দেওয়া হয়েছে। Multi-level integration. English education spans from primary through tertiary level with increasing emphasis on higher education. অর্থাৎ প্রতিটি স্তরেই আমাদের দেশে ইংরেজিকে গুরুত্ব দেওয়া হয়েছে, বিশেষ করে উচ্চশিক্ষায়। Policy evolution. The national education policy prioritizes communicative competence over rote memorization in language learning. ভাষা শিক্ষার ক্ষেত্রে আমাদের জাতীয় শিক্ষানীতিতেও মুখস্থ বিদ্যার ওপরে আসলে কমিউনিকেটিভ বা যোগাযোগ ভিত্তিক ভাষা শিক্ষণের ওপর জোর দেওয়া হয়েছে। বর্তমানে পলিসি ম্যান্ডেট গুলো ভাষা শিক্ষার ক্ষেত্রে এরকম: ইংলিশ রাইটিং অ্যান্ড স্পিকিং ইনস্ট্রাকশন ফর প্রাইমারি লেভেল, ইংলিশ অ্যাজ কম্পালসরি অ্যাক্রস অল এডুকেশনাল স্ট্রিমস অ্যাট সেকেন্ডারি লেভেল, options for English medium instruction from secondary level and onwards, English alongside Bengali as medium of instruction at tertiary level. অর্থাৎ দেখা যাচ্ছে আমাদের প্রাইমারি, সেকেন্ডারি এবং টারশিয়ারি বা উচ্চশিক্ষার প্রতিটি স্তরেই ইংরেজি ভাষাকে ইনকর্পোরেট করার কথা বলা হয়েছে। এবার ভাষা শিক্ষার ক্ষেত্রে যে শর্টকামিং গুলো দেখা যায় সেগুলো এরকম: প্রথমেই অবকাঠামোগত এবং অ্যাক্সেসিবিলিটি ভিত্তিতে কি দেখা যাচ্ছে?
আরবান অ্যান্ড রুরাল ডিভাইড। একটি উল্লেখযোগ্য গ্যাপ দেখা যায় আমাদের গুণগত মানসম্পন্ন ইংলিশ শিখনে, যেটি হচ্ছে গ্রামীণ এবং শহুরে এলাকার মধ্যে। টিচার শর্টেজ, আমাদের অপর্যাপ্ততা রয়েছে আসলে কোয়ালিফাইড ইংলিশ টিচারদের। রিসোর্স লিমিটেশনস, ল্যাক অফ অ্যাডিকুয়েট টিচিং ম্যাটেরিয়ালস অ্যান্ড টেকনোলজি ইন মেনি ইনস্টিটিউশনস। পেডাগজিক্যাল চ্যালেঞ্জ কিরকম? ট্র্যাডিশনাল মেথডস, অর্থাৎ সনাতন পদ্ধতি থেকে আমরা এখনো বের হতে পারিনি। অ্যাসেসমেন্ট গ্যাপস, শিক্ষাক্রমের উদ্দেশ্য এবং আসলেই যে জিনিসটা যাচাই করা হয় এই দুটোর মধ্যে গ্যাপ লক্ষ্য করা যায়। লিমিটেড প্র্যাকটিক্যাল অ্যাপ্লিকেশন, আমরা বাস্তব জীবনের সাথে আসলে ভাষা শিক্ষাকে লিঙ্ক করতে ব্যর্থ হই, বিশেষ করে কমিউনিকেশন স্কিলের দিক থেকে। নীতি নির্ধারণের ক্ষেত্রে কি ধরনের চ্যালেঞ্জ রয়েছে? কোঅর্ডিনেশন গ্যাপস, ডিসকানেক্ট বিটুইন ল্যাঙ্গুয়েজ টিচিং পলিসি ফর্মুলেশন অ্যান্ড ক্লাসরুম ইমপ্লিমেন্টেশন, অর্থাৎ নীতি এবং বাস্তবায়নে গ্যাপ রয়েছে। অপর্যাপ্ত প্রশিক্ষণ, যা শিক্ষকদের মধ্যে বেশি দেখা যাচ্ছে। ভাষা শিক্ষার ক্ষেত্রে এত সব সমস্যায় আসলে আমাদের সলিউশন কি হতে পারে? প্রথমেই টিচার ডেভেলপমেন্ট প্রোগ্রামস, যা কমিউনিকেটিভ ল্যাঙ্গুয়েজ টিচিং পদ্ধতিতে হতে হবে। আমাদের নিয়মিত প্রফেশনাল ডেভেলপমেন্টের ওয়ার্কশপ দরকার, যা ইন সার্ভিস ট্রেনিং এর মতো করে দেয়া হতে পারে। মেধা ভিত্তিক নিয়োগ, এটি অন্যতম একটি সমাধান হতে পারে ভাষা শিক্ষার ক্ষেত্রে সমস্যার ক্ষেত্রে। প্রযুক্তির সহায়তা, ডিজিটাল ল্যাঙ্গুয়েজ ল্যাবস, অনলাইন রিসোর্সেস, এডটেক সলিউশন, এগুলো প্রযুক্তিগত দিক থেকে সমস্যার সমাধান দিতে পারে। কারিকুলাম মডার্নাইজেশন, শিক্ষাক্রম আধুনিকায়নে আমাদের প্র্যাকটিক্যাল কমিউনিকেশন স্কিলের উপর জোর দিতে হবে। মাল্টিমিডিয়া রিসোর্সেস এবং অথেন্টিক ম্যাটেরিয়াল খুঁজে বের করতে হবে এবং সর্বোপরি শিখন যাচাইয়ের রিফর্ম করতে হবে, যা আমাদের কমিউনিকেটিভ অ্যাপ্রোচকে টার্গেট করে করা হয়ে থাকে। ভাষা শিক্ষার পরে সামাজিক বিজ্ঞান শিক্ষা। প্রথমে জেনে নেই সামাজিক বিজ্ঞান কি। সামাজিক বিজ্ঞান একটি সমন্বিত বিজ্ঞান। নির্দিষ্ট শ্রেণীতে সামাজিক বিজ্ঞানের বিষয় এবং বিষয়বস্তুর ব্যাপ্তি বিভিন্ন দেশে বিভিন্ন অনুপাতে হয়ে থাকে। সাধারণত একটি দেশের এবং শিক্ষার্থীর সামাজিক, অর্থনৈতিক, রাজনৈতিক, সাংস্কৃতিক, মনোবৈজ্ঞানিক প্রভৃতি ক্ষেত্রে উন্নয়ন ও পরিপক্কতার নিরিখে শ্রেণীভিত্তিক ও বিষয়ভিত্তিক পাঠ পরিসর নির্ধারিত হয়ে থাকে। সামাজিক বিজ্ঞানের শাখাগুলির মধ্যে নৃবিজ্ঞান, সমাজবিজ্ঞান, রাষ্ট্রবিজ্ঞান, অর্থনীতি, মনোবিজ্ঞান অন্তর্ভুক্ত এবং এই শিক্ষা মানুষকে সমাজের একজন কার্যকর সদস্য হিসেবে গড়ে তুলতে সাহায্য করে। আমাদের দেশে সামাজিক বিজ্ঞান শিক্ষার প্রকৃতি এবং পরিসর কেমন? Social science education in Bangladesh encompasses history, geography, civics, economics, and sociology at secondary and higher secondary level. The field aims to develop global citizenship education, GCED, and critical thinking skill. Recent developments include integration of climate education, focus on social development, emphasis on inclusive and equitable social understanding. সাম্প্রতিক সময়ে জলবায়ু শিক্ষা, সামাজিক উন্নয়ন, ইনক্লুসিভ এবং ইকুইটেবল সোশ্যাল আন্ডারস্ট্যান্ডিংকে ফোকাস করা হয়েছে। এই সবকিছু মিলিয়ে আমাদের সামাজিক বিজ্ঞান শিক্ষাও কিছুটা পিছিয়ে পড়ার দিক রয়েছে। প্রথমেই সেটি পেডাগজিক্যাল দিক। আমরা মুখস্থ নির্ভরতা থেকে এখনো বের হতে পারিনি। সামাজিক বিজ্ঞানের সাবজেক্টগুলো এখনো সনাতন পদ্ধতিতে মুখস্থ বিদ্যার মাধ্যমেই শেখানো হয় এবং
সেখানে ক্রিটিক্যাল অ্যানালাইসিস অর্থাৎ সূক্ষ্ম চিন্তনের জায়গা কম থাকে। লিমিটেড প্র্যাকটিক্যাল অ্যাপ্লিকেশন, আমরা আমাদের যে বইয়ের শিক্ষা সেটিকে সমাজে আসলে বাস্তবায়িত করার সুযোগ কম পাই বা অপর্যাপ্তভাবে পাই। আউটডেটেড কন্টেন্ট, আমাদের কারিকুলামের কন্টেন্টগুলো এখনো পিছিয়ে পড়া, যা সনাতন পদ্ধতি এবং সনাতন বাস্তবতাকে রিফ্লেক্ট করে। আমাদের যে সিস্টেমের ইস্যু রয়েছে সেগুলো হচ্ছে স্টুডেন্ট সংখ্যা অত্যন্ত বেশি, যা ক্লাসরুম কন্ডিশনকে গুণগতভাবে পিছিয়ে দেয়। শিক্ষকদের যথাযথ প্রস্তুতির অভাব এবং তাদের মধ্যে ইন্টারঅ্যাক্টিভ এবং পার্টিসিপেটরি মেথডের একটি অনীহা দেখা যায়। অ্যাসেসমেন্ট প্রবলেমে রয়েছে এক্সামিনেশন সিস্টেম প্রায়োরিটাইজ ফ্যাকচুয়াল রিকল ওভার অ্যানালাইটিক্যাল থিঙ্কিং। এই সমস্ত সমস্যার সমাধানে কি করা যেতে পারে? প্রথমেই পেডাগজিক্যাল রিফর্ম, অর্থাৎ মুখস্থ বিদ্যা থেকে আমাদেরকে উচ্চতর সূক্ষ্ম চিন্তনের দিকে যেতে হবে। এক্ষেত্রে ইনকোয়ারি বেসড লার্নিং বা অনুসন্ধান ভিত্তিক শিক্ষণ কার্যক্রম ফলপ্রসূ হতে পারে এবং বাস্তব জীবনের সাথে সমস্যা সমাধানমূলক কার্যাবলী যদি আমরা সমন্বিত করতে পারি তাহলে সেটি উন্নত গুণগত সামাজিক বিজ্ঞান শিক্ষণের দিকে আমাদের নিয়ে যাবে। শিক্ষকদের সক্ষমতা বাড়াতে হবে। এক্ষেত্রে জিসিইডি প্রোগ্রাম এবং পদ্ধতির উপর জোর দিতে হবে। প্রফেশনাল ডেভেলপমেন্ট, যা আসলে অংশগ্রহণমূলক শিক্ষণ টেকনিকগুলো সম্পর্কে ধারণা দেয়, সেটি শিক্ষকদের জানতে হবে। কন্টিনিউয়াস এডুকেশন, লাইফ লং এডুকেশনের উপর আসলে জোর দিতে হবে। কারিকুলাম এনহ্যান্সমেন্ট একটি অন্যতম গুরুত্বপূর্ণ দিক সামাজিক বিজ্ঞান শিক্ষার সমস্যা সমাধানে। এখানে জলবায়ু শিক্ষা, পরিবেশ শিক্ষা, স্থানীয় এবং আন্তর্জাতিক দৃষ্টিভঙ্গি এবং প্রযুক্তিগত সমন্বয় জরুরি। এবারে একটি গুরুত্বপূর্ণ আলোচনা যা বর্তমান বিশ্বকে আসলে দিক নির্দেশনা দিচ্ছে, সেই শিক্ষা সায়েন্স, ম্যাথমেটিক্স, টেকনোলজি অ্যান্ড ইঞ্জিনিয়ারিং এডুকেশন, সংক্ষেপে SMTE বা এটিকে স্টেমও বলা হয়ে থাকে। বিজ্ঞান, প্রযুক্তি, প্রকৌশল এবং গণিত ক্ষেত্রগুলি হলো বাস্তব জীবনের সমস্যা সমাধান ও মহাবিশ্ব সম্পর্কে আমাদের ধারণাকে প্রসারিত করার জন্য বিজ্ঞান, প্রযুক্তি, প্রকৌশল ও গণিত ব্যবহার করে একটি আন্তঃবিষয়ক পদ্ধতি। এই ক্ষেত্রগুলির মধ্যে রয়েছে প্রাকৃতিক এবং মানব নির্মিত উভয় জগৎ সম্পর্কিত জ্ঞান, পদ্ধতির দক্ষতা, যা ভবিষ্যতের উদ্ভাবন ও অগ্রগতির দিকে আমাদেরকে পরিচালিত করে। STEM field and curriculum centered on education in the disciplines of science, technology, engineering, and mathematics. The STEM acronym was introduced in 2001 by scientific administrators at the US National Science Foundation. In the 2012 report, Science, Technology, Engineering, and Mathematics Education, a primer, STEM education was defined as teaching and learning in the fields of science, technology, engineering, and mathematics. It typically includes educational activities across all grade levels from preschool to postdoctorate in both formal and informal settings. অর্থাৎ এখানে বলা হয়েছে স্টেম শুধু উচ্চশিক্ষায় নয়, এটিকে শুরু করতে হবে একদম শিশু বয়স থেকে। সায়েন্টিফিক লিটারেসি থেকে শুরু করে এটি একেবারে গবেষণায় ব্যবহৃত হবে। এখানে একটি সংক্ষিপ্ত চিত্র দেওয়া হয়েছে যা আমেরিকা ভিত্তিক একটি গবেষণার ফলাফল। এখানে দেখা গেছে 96% লোক আসলে স্টেম, একই সাথে স্টেম এবং লিটারেসি তাদের দরকার।
আর ক্রেডেনশিয়াল রিকোয়ার্ড, শুধুমাত্র ক্রেডেনশিয়াল রিকোয়ার্ড যারা তাদের হচ্ছে খুবই অল্প, এবং নো ক্রেডেনশিয়াল রিকোয়ার্ডস এটা হচ্ছে খুবই অল্প। অর্থাৎ এর ব্যাখ্যা হচ্ছে যারা আসলে স্টেম, যাদের আসলে স্টেম রয়েছে তারা চাকরির জন্য বেশি যোগ্য। নেচার অ্যান্ড স্কোপ অফ স্টেম ইন বাংলাদেশ। SMTE অথবা STEM education in Bangladesh represents the country's effort to develop science, technology, engineering, and mathematics capabilities. However, the system faces declining enrollment and quality challenges that threaten national development goals. Current যেটা স্ট্যাটাস স্টেমের সেটা এরকম, শুধুমাত্র 11.2% উচ্চশিক্ষায় স্টেমের এনরোলমেন্ট রয়েছে। এটি 2019 অর্থ বছরের কথা। ইনফ্রাস্ট্রাকচার গ্যাপস রয়েছে, যথাযথ ল্যাবরেটরি এবং টেকনিক্যাল ফ্যাসিলিটির অভাব, ইন্ডাস্ট্রিয়াল ডিসকানেক্ট, লিমিটেড কোলাবোরেশন বিটুইন এডুকেশনাল ইনস্টিটিউটস অ্যান্ড ইন্ডাস্ট্রি। SMTE এডুকেশনের শর্ট কামিংস গুলো কেমন? প্রথমে আমরা বলেছি এনরোলমেন্টে একটি বড় অভাব রয়েছে। শ্রিঙ্কিং স্টুডেন্টস পার্টিসিপেশন, স্টুডেন্টদের অংশগ্রহণ এই স্টেম এডুকেশনে দিন দিন কমে যাচ্ছে। জেন্ডার ডিসপ্যারিটি, এখানে জেন্ডার ভিত্তিক গ্যাপ দিন দিন প্রকট হচ্ছে। ক্যারিয়ার আনসার্টেনিটি, স্টুডেন্টস perceive limited employment opportunities in STEM fields. Infrastructure and resource constraint, অবকাঠামোগতভাবে যথাযথ যন্ত্রপাতির অভাব রয়েছে, শিক্ষক স্বল্পতা রয়েছে, ব্যাকডেটেড সনাতন পদ্ধতির কারিকুলাম এটিকে বাধা দিচ্ছে। পেডাগজিক্যাল চ্যালেঞ্জের মধ্যে রয়েছে সনাতন পদ্ধতি টিচিং লার্নিং মেথড, ল্যাক অফ প্র্যাকটিক্যাল ফোকাস এবং লিমিটেড টেকনোলজি ইন্টিগ্রেশন, ডিজিটাল টুলস এবং ইনোভেটিভ টিচিং মেথডের অপর্যাপ্ততা। এই সকল সমস্যার সমাধানে কি হতে পারে আমাদের করণীয়? প্রথমেই কারিকুলাম অ্যান্ড পেডাগজি রিফর্ম, গঠনমূলক বা গঠনবাদী অ্যাপ্রোচে আমাদের যেতে হবে, যেখানে আসলে বক্তৃতা পদ্ধতির বদলে হাতে কলমে অনুসন্ধান ভিত্তিক কর্মভিত্তিক শিক্ষণকে প্রমোট করা হবে। ইন্ডাস্ট্রি ইন্টিগ্রেশন, আমাদের যে শিক্ষাক্রমের লক্ষ্য উদ্দেশ্য এবং অ্যাক্টিভিটি সেটির সাথে বাস্তব জীবনের চাহিদা, বিশেষ করে ইন্ডাস্ট্রিয়াল চাহিদাকে সমন্বয় করতে হবে। স্কিল বেসড লার্নিং, প্র্যাকটিক্যাল দক্ষতার ওপর আমাদের জোর দিতে হবে, যা আসলে চতুর্থ শিল্প বিপ্লবের জন্য একটি অন্যতম ডিমান্ড। অবকাঠামোগত উন্নয়ন, আধুনিক ল্যাবরেটরি, ডিজিটাল টুল ইন্টিগ্রেশন, ইন্ডাস্ট্রি পার্টনারশিপ বাড়াতে হবে। প্রফেশনাল ডেভেলপমেন্ট প্রোগ্রাম নিতে হবে। সাবজেক্ট ম্যাটার এক্সপার্টিজ, রিক্রুটমেন্ট অফ কোয়ালিফাইড SMTE টিচার্স উইথ ইন্ডাস্ট্রি এক্সপেরিয়েন্স। কন্টিনিউয়াস লার্নিং, ongoing training in emerging technologies and teaching methods. অর্থাৎ কারিকুলাম, অবকাঠামো, শিক্ষক উন্নয়ন এগুলো সব ক্ষেত্রেই স্টেমের সমাধান। স্টুডেন্ট মোটিভেশন অ্যান্ড সাপোর্ট, শিক্ষার্থীরা যে স্টেম এডুকেশনের ক্ষেত্রে এনরোলমেন্টে পিছিয়ে পড়ছে সেটির কারণ বের করে তার সমাধানের চেষ্টা করতে হবে। এক্ষেত্রে কেরিয়ার গাইডেন্স, স্কলারশিপ প্রোগ্রামস এবং মেন্টরশিপ প্রোগ্রাম সমাধান হতে পারে। পলিসি অ্যান্ড সিস্টেম চেঞ্জ,
ন্যাশনাল স্টেম স্ট্র্যাটেজি, জাতীয়ভাবে স্টেমকে প্রমোট করার জন্য আমাদের এই কৌশল অবলম্বন করতে হবে। পাবলিক প্রাইভেট পার্টনারশিপ এক্ষেত্রে বাড়াতে হবে। রিসার্চ ইন্টিগ্রেশন, গবেষণা ভিত্তিক যে সকল কাজগুলো রয়েছে সেগুলোর গুণগত মান এবং পরিমাণ বাড়াতে হবে। এবারে ভাষা শিক্ষা, সামাজিক বিজ্ঞান শিক্ষা এবং SMTE শিক্ষা নিয়ে কিছু ক্রস কাটিং রেকমেন্ডেশন এখানে দেয়া হয়েছে। সমন্বিত অ্যাপ্রোচ এটি অন্যতম সমাধান এই সকল সমস্যার ক্ষেত্রে। আমাদেরকে ইন্টারডিসিপ্লিনারি লার্নিং এর উপর জোর দিতে হবে, যেখানে ভাষা, সামাজিক বিজ্ঞান এবং প্রযুক্তি বিজ্ঞান শিক্ষা প্রজেক্ট বেসড লার্নিং এর মাধ্যমে একইভাবে আমরা শিখতে পারবো। 21 শতকের দক্ষতায় আমাদেরকে ফোকাস করতে হবে, যা উচ্চতর চিন্তন, সৃজনশীলতা, সহযোগিতা এবং যোগাযোগ দক্ষতার উপর এমফাসিস দেয়। টেকনোলজি ইন্টিগ্রেশন, আমাদেরকে কোনোভাবেই প্রযুক্তিগতভাবে পিছিয়ে পড়লে চলবে না। আমাদের ক্লাসরুমগুলোকে যথাযথ ডিজিটালাইজেশন করতে হবে যদি আমরা এসব ক্ষেত্রে এগিয়ে থাকতে চাই। অর্থাৎ the transformation of language education, social science education and SMTA education requires coordinated efforts. আমাদের একটি সমন্বিত প্রচেষ্টার মাধ্যমে এগিয়ে যেতে হবে, যেখানে কারিকুলাম, শিক্ষক, অবকাঠামো এবং নীতি এই সব কিছু একই ছাতার নিচে আসবে এবং তারা একটির সাথে আরেকটি এমন ভাবে যুক্ত হবে যাতে একটির উন্নয়ন মানে সকলের উন্নয়ন হয়। এতে আমাদের দীর্ঘমেয়াদী যে সাস্টেইন ইনভেস্টমেন্ট, পলিটিক্যাল কমিটমেন্ট এবং স্টেক হোল্ডার কোলাবোরেশন এই সব কিছুর উন্নতি ঘটিয়ে বাংলাদেশকে একটি আর্থসামাজিক ভাবে শিক্ষার মাধ্যমে এগিয়ে নিয়ে যেতে হবে। সিস্টেম ওয়াইড রিফর্মস এর মধ্যে রয়েছে টিচার এডুকেশন ওভারহল, কম্প্রিহেন্সিভ রিফর্ম অফ টিচার ট্রেনিং প্রোগ্রাম, অ্যাসেসমেন্ট মডার্নাইজেশন, মেমোরাইজেশন থেকে আমাদের কম্পিটেন্সি বেসড অ্যাসেসমেন্টে যেতে হবে এবং ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্টমেন্ট, একটি উল্লেখযোগ্য ইনভেস্টমেন্ট আমাদেরকে অবকাঠামোগতভাবে করতে হবে। এবারে দেখে নেওয়া যাক প্রতিযোগিতামূলক পরীক্ষায় ল্যাঙ্গুয়েজ এডুকেশন, সোশ্যাল সায়েন্স এডুকেশন এবং স্টেম থেকে কি ধরনের প্রশ্ন আসে। প্রথমে, হোয়াট ইজ দ্য ফুল মিনিং অফ স্টেম? সায়েন্স, টেকনোলজি, ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ম্যাথমেটিক্স। তাহলে স্টেম এডুকেশন হচ্ছে সায়েন্স, টেকনোলজি, ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ম্যাথমেটিক্স এডুকেশন। Where was the concept of STEM first introduced? USA. When was the acronym STEM introduced? 2001. Social science education is a process of acquiring scientifically based knowledge about society and human behavior. English serves as a foreign language in Bangladesh. এই ছিল আমাদের দ্বিতীয় ভাগের আজকের টপিক। আমাদের তৃতীয় ভাগের টপিকগুলোর শুরু হচ্ছে এখন পেশাগত শিক্ষা দিয়ে। পেশাগত শিক্ষা হলো একটি পেশাদার স্কুলে বিশেষায়িত প্রশিক্ষণের একটি আনুষ্ঠানিক পদ্ধতি, যার মাধ্যমে অংশগ্রহণকারীরা বিষয়বস্তুর জ্ঞান অর্জন করে এবং কৌশল প্রয়োগ করতে শেখে। পেশাগত শিক্ষা একটি জীবনব্যাপী প্রক্রিয়া এবং এটি উন্নতি অব্যাহত রাখে, যা একবিংশ শতাব্দীর জন্য যোগ্য কর্মী গঠনে অত্যন্ত সহায়ক। সবশেষে পেশাগত শিক্ষা মানব সম্পদ উন্নয়নের একটি মূল চালিকা শক্তি, যা ব্যক্তিদের ক্রমবর্ধমান চাহিদা পূরণের জন্য তাদের উন্নত জ্ঞান ও দক্ষতা প্রদান করে, একই সাথে তাদেরকে উৎপাদনশীল করে তোলে, অভিযোজিত এবং কার্যকর কর্মী বাহিনীতে রূপান্তরিত করে দেশের সামাজিক, আর্থিক এবং একটি সামগ্রিক উন্নয়ন অর্থাৎ জাতীয় প্রবৃদ্ধিকে ত্বরান্বিত করে।
এবারে টেকনিক্যাল ভোকেশনাল এডুকেশন ইন বাংলাদেশ। Bangladesh's Technical and Vocational Education and Training (TVET) system plays a crucial role in developing skilled human resources to meet national and international labor market demands. The sector has undergone significant expansion and reform efforts in recent years. আমাদের দেশে বৃত্তিমূলক এবং কারিগরি শিক্ষার একটি উন্নতি বর্তমানে লক্ষ্য করা যাচ্ছে। এটি মাধ্যমিক শিক্ষা স্তরে কারিগরি শিক্ষা উপব্যবস্থা আসলে একটি স্বতন্ত্র ধারা। এদেশে প্রচলিত যে শিক্ষা ধারা অর্থাৎ সাধারণ শিক্ষার উপব্যবস্থা ও মাদ্রাসা শিক্ষার উপব্যবস্থার পাশাপাশি 1995 সাল থেকে এই কারিগরি শিক্ষা উপব্যবস্থা চালু হয়েছে। বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড এই শিক্ষা পরিচালনার দায়িত্ব পালন করছে। এই কারিগরি বোর্ডের অধীনে সাধারণ এবং ভোকেশনাল শিক্ষার সমন্বয়ে ভোকেশনাল ট্রেনিং ইনস্টিটিউট ও টেকনিক্যাল ট্রেনিং সেন্টার সমূহে 1995-96 সাল থেকে দেশের মাধ্যমিক বিদ্যালয়ে এই সাধারণ শিক্ষার পাশাপাশি এসএসসি ভোকেশনাল কোর্স প্রবর্তন করা হয়েছে। আমাদের এই জনবহুল দেশের মাধ্যমিক স্তরে অধ্যয়নরত বিপুল সংখ্যক শিক্ষার্থীর শেষ শিক্ষা অর্থাৎ প্রান্তিক শিক্ষাই হলো মাধ্যমিক শিক্ষা। তাদেরকে কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা শিক্ষিত করে দক্ষ জনসম্পদ সৃষ্টি করাই ছিল এই কোর্সের লক্ষ্য। জাতীয় শিক্ষানীতি 2010-এর আলোকে মাধ্যমিক বৃত্তিমূলক এবং কারিগরি শিক্ষার গ্রহণের যে সুযোগ রয়েছে তা এরকম: দক্ষ জনশক্তি সৃষ্টির লক্ষ্যে প্রাথমিক স্তরের সকল ধারায় প্রাক বৃত্তিমূলক ও তথ্য প্রযুক্তি শিক্ষাক্রম চালু করা হবে। প্রাথমিক স্তরের সকল শিক্ষার্থীকে ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত প্রাক বৃত্তিমূলক ও তথ্য প্রযুক্তি শিক্ষা সহ 8 বছর মেয়াদী শিক্ষা সমাপ্ত করতে হবে। অষ্টম শ্রেণী সমাপ্ত করার পর অর্থাৎ প্রাথমিক স্তর উত্তীর্ণ একজন শিক্ষার্থী কারিগরি এবং বৃত্তিমূলক শিক্ষাধারায় ভর্তি হতে পারবে। অষ্টম শ্রেণী সমাপ্তের পর যারা কোনো মূলধারায় পড়বে না তারা 6 মাসের বৃত্তিমূলক প্রশিক্ষণ গ্রহণ শেষে জাতীয় দক্ষতামান 1 জনশক্তি হিসেবে পরিচিত হবে। সাধারণ কারিগরি ও বৃত্তিমূলক ও কারিগরি শিক্ষায় নবম, দশম ও দ্বাদশ শ্রেণী সমাপ্ত করে একজন যথাক্রমে জাতীয় দক্ষতামান 2, 3, 4 অর্জন করতে পারবে। অষ্টম শ্রেণী সমাপ্তের পর শিল্প কারখানা এবং উপজেলা পর্যায়ে স্থাপিত সরকারি টেকনিক্যাল ইনস্টিটিউট বা বেসরকারি বৃত্তিমূলক শিক্ষা প্রতিষ্ঠানের সমন্বয়ে দেয়া 1, 2, 3 বছরের বৃত্তিমূলক প্রশিক্ষণ নিয়েও তারা যথাক্রমে জাতীয় দক্ষতামান 2, 3, 4 অর্জন করতে পারবে। এ থেকে বোঝা গেল আমাদের জাতীয় শিক্ষানীতি 2010-এও কারিগরি এবং বৃত্তিমূলক শিক্ষাকে অত্যন্ত গুরুত্বের সাথে বিবেচনা করা হয়েছে এবং প্রস্তাবিত প্রাথমিক স্তর অর্থাৎ অষ্টম শ্রেণী শেষ করার পরেই শিক্ষার্থী যেন কারিগরি এবং বৃত্তিমূলক শিক্ষায় যথাযথ প্রস্তুতি নিতে পারে এবং দক্ষতা অর্জন করতে পারে সেটি বিস্তারিতভাবে বলে দেওয়া হয়েছে। আমাদের দেশে কারিগরি এবং বৃত্তিমূলক শিক্ষায় যে ধরনের প্রতিষ্ঠানগুলো রয়েছে সেগুলো এরকম: পলিটেকনিক ইনস্টিটিউট, টেকনিক্যাল স্কুল, ভোকেশনাল ইনস্টিটিউট, টিচার ট্রেনিং ইনস্টিটিউট, স্পেশালাইজড ইনস্টিটিউট। আমাদের দেশে কারিগরি শিক্ষা বোর্ড টিভেট প্রোগ্রামগুলো পরিচালনা করে থাকে কয়েকটি স্তরে। সেকেন্ডারি লেভেলে এসএসসি ভোকেশনাল, হায়ার সেকেন্ডারি লেভেলে এইচএসসি ভোকেশনাল, 4 বছরের ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং, 4 বছরের ডিপ্লোমা ইন এগ্রিকালচার, 4 বছরের ডিপ্লোমা ইন মেডিকেল টেকনোলজি। বর্তমানে পরিসংখ্যান এরকম কারিগরি এবং বৃত্তিমূলক শিক্ষায়:
TVET enrollment has expanded dramatically over the past decade. The sector grew from accounting for just 1% of secondary enrollment in 2009 to almost 20% by 2020. 2009 সালে যেখানে 1% ভর্তি হার ছিল সেখানে 2020 সালে প্রায় 20% হয়েছে। বর্তমানের এনরোলমেন্ট স্ট্যাটিস্টিকটা এরকম: টোটাল এনরোলমেন্ট রেট 18.7% as 2022, with government targets to reach 25% by 2025 এবং 30% by 2030. Total institutions: 11,111 public and private institutions approved by Bangladesh Technology Education Board, including 206 public TVET institutions under the Directorate of Technical Education. Students population: approximately 0.33 million students enrolled by end of 2022, though other sources indicate over 1 million students in the broader TVET system. আমাদের মতো উন্নয়নশীল দেশের জন্য কারিগরি এবং বৃত্তিমূলক শিক্ষায় এটি অত্যন্ত আনন্দের সংবাদ যে আমাদের বছরে এই হার, কারিগরি এবং বৃত্তিমূলক শিক্ষায় ভর্তির হার বৃদ্ধি পাচ্ছে। জেন্ডার পার্টিসিপেশনের ক্ষেত্রে একটি সিগনিফিকেন্ট চ্যালেঞ্জ রয়ে গেছে এখনো, যদিও এই কারিগরি এবং বৃত্তিমূলক শিক্ষার ক্ষেত্রে এখানে ফিমেল এনরোলমেন্ট তুলনামূলক কম। পাবলিক প্রাইভেট এনরোলমেন্ট এখানে কম। পাবলিক এবং প্রাইভেট এনরোলমেন্টের মধ্যে একটি বৈষম্য দেখা যাচ্ছে। সেকেন্ডারি ভোকেশনালে মাত্র 27.64% ফিমেল স্টুডেন্টস রয়েছে। এখানে মেজর ইস্যু এবং চ্যালেঞ্জগুলো নিয়ে একটু জেনে নেওয়া যাক। প্রথমত, স্কিলস মিসম্যাচ and industry disconnect. The most critical challenge facing Bangladesh's TVET system is the mismatch between programs offered and industrial skill requirement. এখানকার কি অ্যাসপেক্টগুলো এরকম: TVET programs are predominantly supply driven rather than demand driven. Lack of sufficient hands-on practice and industry attachment. Poor linkages between institutions and industry. Inadequate participation of private sector and employers. Quality of standard ইস্যুগুলো এরকম: Quality deficiencies plague the TVET system, such as low quality of graduates, international standards gap, teacher shortage, infrastructure deficits. Access and equity barriers, প্রবেশগম্যতা এবং সাম্যের ক্ষেত্রে যে বাধাগুলো রয়েছে সেগুলো এরকম: Grade 8 barrier. Formal TVET access is limited to those completing grade 8, excluding many potential students. অর্থাৎ যারা গ্রেড 8 কমপ্লিট করতে পারে না এরকম অনেক পটেনশিয়াল স্টুডেন্টকে আমরা বাদ দিয়ে দিচ্ছি। জেন্ডার ডিসপ্যারিটি, জেন্ডার বৈষম্যের একটি নিদারুণ চিত্র দেখা যায় TVET প্রোগ্রামগুলোতে। জিওগ্রাফিক লিমিটেশনস, limited number of specialized institutions not conveniently located for mass students. Governance and coordination challenges. Fragmentation means system operates across more than 19 ministries, creating inefficiencies and coordination challenges. TVET প্রোগ্রামগুলোর সিস্টেম
আন্তঃমন্ত্রণালয়ের বেড়াজালে অনেকটাই বাধাগ্রস্ত হয়। উইক গভর্নেন্স, পোর মনিটরিং অ্যান্ড নো পারফরমেন্স ইভ্যালুয়েশন, তদারকির ক্ষেত্রে নিম্ন অবস্থা টিভেটের ক্ষেত্রে অন্যতম সমস্যা। লিমিটেড অ্যাসেসমেন্ট, নো কম্প্রিহেন্সিভ নিডস অ্যাসেসমেন্ট সার্ভে টু অ্যাসেস ডিটেইলড ট্রেনিং রিকোয়ারমেন্টস। এরপরে রয়েছে এমপ্লয়মেন্ট অ্যান্ড মার্কেট ইন্টিগ্রেশনের ক্ষেত্রে সমস্যাগুলো কি কি সেগুলো। লিমিটেড জব ক্রিয়েশন, insufficient industrial base and slow growth to accommodate skilled workforce, low productivity, international market access. এত সব সমস্যার সমাধানে আমাদের করণীয় কি সে সম্পর্কে কিছু চিত্র এখানে তুলে ধরা হয়েছে। ইন্ডাস্ট্রি অ্যান্ড ইনস্টিটিউশন লিঙ্কেজ এনহ্যান্সমেন্ট, অর্থাৎ শিক্ষা প্রতিষ্ঠান এবং শিল্প প্রতিষ্ঠানের মধ্যে সেতু বন্ধন এটি আরো জোরদার করতে হবে। এক্ষেত্রে পাবলিক প্রাইভেট পার্টনারশিপ জোরদারকরণ একটি অন্যতম কৌশল হতে পারে। এছাড়াও ডিমান্ড ড্রাইভেন প্রোগ্রামিং এটিও আমাদেরকে উন্নত করতে হবে। গুণগত দিকগুলো উন্নতি এবং আন্তর্জাতিক অ্যালাইনমেন্টের ক্ষেত্রে কি কি জায়গায় সলিউশন হতে পারে। ইনফ্রাস্ট্রাকচার অ্যান্ড ইকুইপমেন্ট মডার্নাইজেশন, টিচার ডেভেলপমেন্ট, ইন্টারন্যাশনাল সার্টিফিকেশন। টিভেট প্রোগ্রামগুলোকে আমাদেরকে এমন ভাবে সাজাতে হবে যাতে সেটি শুধু দেশের চাহিদা নয়, উন্নত বিশ্বের স্ট্যান্ডার্ড এবং গুণগত মানের সাথে পাল্লা দিয়ে বাইরের দেশেও আমাদের দক্ষ কর্মী সমাজকে তুলে ধরতে পারে। গভর্নেন্স অ্যান্ড সিস্টেম রিফর্মস, ইউনিফাইড গভর্নেন্স ফ্রেমওয়ার্ক। টিভেট প্রোগ্রামগুলোর ক্ষেত্রে একটি একীভূত ব্যবস্থার সমন্বয় আসলে সিস্টেমেটিক ওয়েতে আমাদের এই সলিউশনটার অগ্রগতি তুলে ধরতে পারে। ইমপ্লিমেন্ট কম্প্রিহেনসিভ মনিটরিং অ্যান্ড পারফরমেন্স ইভ্যালুয়েশন, তদারকির ক্ষেত্রে পরিবীক্ষণের ক্ষেত্রে আমাদেরকে আরো বেশি কৌশল হাতে নিতে হবে। স্ট্রেংথেনিং টু দ্য রোল অফ বাংলাদেশ টেকনিক্যাল এডুকেশন বোর্ড ইন কোয়ালিটি অ্যাসুরেন্স, আমাদের কারিগরি শিক্ষা বোর্ডের সক্ষমতা সব দিক থেকে বৃদ্ধি করতে হবে। আরেকটি দিক হচ্ছে ডিজিটাল ট্রান্সফরমেশন, ডেভেলপ ডিজিটাল ইনফ্রাস্ট্রাকচার অ্যান্ড ব্লেন্ডেড লার্নিং অ্যাপ্রোচ ফর মেজর প্রোগ্রামস, ক্রিয়েট কম্প্রিহেন্সিভ টিভেট ডেটাবেস সিস্টেমস ফর বেটার প্ল্যানিং অ্যান্ড রিসোর্স অ্যালোকেশন। অ্যাক্সেস এবং ইকুইটি ইমপ্রুভমেন্টের ক্ষেত্রে আমরা কি করতে পারি? ব্যারিয়ারগুলো মুছে ফেলতে হবে। ইমপ্লিমেন্ট রেকগনিশন অফ প্রায়র লার্নিং সিস্টেমস টু রেকগনাইজ ইনফর্মাল স্কিলস, ডেভেলপ প্রি-ভোকেশনাল বেসিক লেভেল প্রোগ্রামস টু অ্যাড্রেস দ্য গ্রেড 8 barrier, create flexible pathways between general and technical education streams. আমাদের অষ্টম শ্রেণী পাশের পরেই কারিগরি এবং বৃত্তিমূলক শিক্ষায় প্রবেশের যে শর্ত রয়েছে সেটিকে আসলে ইনফর্মাল স্কিলের দিক থেকে আমাদের আরেকটু সে ব্যাপারে নমনীয় হতে হবে। সাধারণ শিক্ষাধারা এবং কারিগরি শিক্ষাধারার মধ্যে খুব সহজেই যেন প্রবেশগম্যতার বিষয়টি বিবেচনা করা হয় সেই বিষয়ে আসলে প্রোগ্রাম হাতে নিতে হবে। জেন্ডার ইনক্লুশন, জেন্ডার ফ্রেন্ডলি পরিবেশ নিশ্চিত করতে হবে। টার্গেটেড সাপোর্ট এবং ইনসেন্টিভ ফর ফিমেল পার্টিসিপেশন, দেশের বিপুল পরিমাণে নারী শিক্ষার্থীকে পিছিয়ে রাখলে টিভেট প্রোগ্রামগুলো আসলে যথাযথ
ফল লাভ করবে না। রিক্রুট মোর ফিমেল ইনস্ট্রাক্টরস অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটরস। Employment and entrepreneurship focus. Job creation linkage. Strengthening connection to international labor market through skill matching. Develop sector-specific training programs. Create job placement services. Entrepreneurship development এর ক্ষেত্রে কি হতে পারে সমাধান? Integrate entrepreneurship modules in all TVET programs. Establish startup incubation facilities at major TVET institutions. Provide access to financing and business development support for graduates. আমাদের সরকারের সদিচ্ছা এবং প্রতিটি পর্যায়ে আসলে প্রতিটি প্রতিষ্ঠানের স্বচ্ছতা, জবাবদিহিতা এই বিষয়গুলো যদি বৃদ্ধি পায় তাহলে টিভেট প্রোগ্রামগুলো আমাদের কাঙ্ক্ষিত ফল বয়ে নিয়ে আসবে। এই জন্য the government has already initiated several reform projects including the TVET reform project, National Skill Development Project, Skill Training for Employment Program. Additionally, development partners like ADB are providing significant funding. আমাদের সরকার টিভেট প্রোগ্রামগুলো আমাদের জাতীয় উন্নয়নে জোরদারকরণের লক্ষ্যে ইতিমধ্যে অনেক কর্মসূচি হাতে নিয়েছে এবং আমাদের যে উন্নয়ন পার্টনারগুলো রয়েছে, অংশীদার রয়েছে, তারাও এই ব্যাপারে তাদের সাহায্যের হাত বাড়িয়ে দিচ্ছে। টেকনিক্যাল এন্ড ভোকেশনাল এডুকেশন ইন বাংলাদেশ, এই পার্ট থেকে যে এমসিকিউ গুলো অথবা যে প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য সেগুলো এরকম। ব্যান্ডবেজ রিপোর্ট অনুসারে 2015 সাল নাগাদ বাংলাদেশে কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা প্রতিষ্ঠানের সংখ্যা কত ছিল? উত্তর 57,780 বা 5780। কারিগরি শিক্ষা অধিদপ্তর কোন সালে স্থাপিত হয়? উত্তর 1960 সালে। কারিগরি শিক্ষা প্রোগ্রামগুলো কোন সংস্থার অধীনে পরিচালিত হয়? উত্তর কারিগরি শিক্ষা বোর্ড। দেশে কত সাল থেকে কারিগরি শিক্ষা উপধারা প্রচলিত আছে? উত্তর 1995 সাল থেকে। জাতীয় শিক্ষানীতি 2010 অনুসারে কোন ক্লাস শেষে একজন শিক্ষার্থী কারিগরি বৃত্তিমূলক শিক্ষাধারায় প্রবেশ করতে সক্ষম হবে? উত্তর 8ম শ্রেণী। এই ছিল আমাদের আজকের আলোচনা 3টি পর্যায়ে বিভক্ত। প্রথম পর্যায়ে ছিল সেকেন্ডারি অ্যান্ড হায়ার এডুকেশন, দ্বিতীয় পর্যায়ে ছিল ল্যাঙ্গুয়েজ, সোশ্যাল অ্যান্ড এসএমটি, তৃতীয় পর্যায়ে ছিল টেকনিক্যাল, প্রফেশনাল অ্যান্ড ভোকেশনাল এডুকেশন। এই সম্পর্কে যে পাঠ সহায়িকাগুলো আপনাদের লাগতে পারে সেখানে আছে শিক্ষা বিজ্ঞান ও বাংলাদেশের শিক্ষা, মাধ্যমিক শিক্ষা বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের, উচ্চ শিক্ষা বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়। এগুলো আপনারা অনলাইনে পেয়ে যাবেন। এছাড়াও শিক্ষা মন্ত্রণালয়, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর, কারিগরি শিক্ষা অধিদপ্তর, এইগুলোর ওয়েবসাইটেও আপনারা তথ্যগুলো পেয়ে যাবেন। আশা করি সবাই একটি সুন্দর প্রস্তুতি নেয়ার মাধ্যমে আপনাদের প্রতিযোগিতামূলক পরীক্ষার ধাপগুলো সম্পন্ন করবেন সফলভাবে। সবাইকে ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।